সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11.2 এর 5 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, প্রথমেই আমরা লক্ষ্য করতে পারছি, বসে দেখাও যে এই যে তোমার একটা বিন্দু আরেকটা বিন্দু, তোমার টোটাল 4টা বিন্দু দেওয়া আছে এমন করে। এই বিন্দুগুলা একটি আয়তক্ষেত্রে 4টা শীর্ষবিন্দু। তার মানে এই 4টা বিন্দু দিয়ে যে চতুর্ভুজটা গঠন হচ্ছে, সেই চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র। সেটা তোমাকে প্রথমে প্রমাণ করতে হবে, দেখাই দিতে হবে। তারপর বলছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি নির্ণয় করো। তার মানে আগে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি বের করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আসলে না বললেও তোমাকে কিন্তু এই ব্যাপারটা দরকারি। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য তোমাকে কিন্তু বের করতেই হবে যদি এটা একটা আয়তক্ষেত্র প্রমাণ করতে হয়। কেন একটু দেখো। ধরো এই বিন্দুগুলো যেভাবে দেওয়া আছে, আগেই আমরা কি করবো, একটু ছক কাগজে, যদি আমাদের ছক কাগজ অ্যাভেলেবেল থাকে আর আমাদের অতটুকু সময় থাকে, তাহলে সেক্ষেত্রে ছক কাগজে স্থাপন করব। যেহেতু আমাদের আলাদাভাবে এক্সট্রা করে বলে দেয় নাই যে তোমার হচ্ছে চিত্রটা অঙ্কন করো বা ছক কাগজ স্থাপন করো, তো সেক্ষেত্রে এটা জাস্ট আমরা নিজেদের জন্যই করতেছি। তো এটা যে একেবারে তোমার হচ্ছে হুবহু হওয়া লাগবে ব্যাপারটা মোটো এমন না। আমরা শুধুমাত্র এই যে দেখো জাস্ট এঁকে দিব। এটা আমি ধরে নিচ্ছি আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এই যে দেখো এক্স, এটা হচ্ছে ওয়াই, এইটাও আবার হচ্ছে কত বলতো এক্স বার, এটা হচ্ছে ওয়াই বার। ঠিক আছে, তাহলে এখন আমরা জানি যে এখানে হচ্ছে কি এক্স এর মান পজিটিভ, এই পাশে এক্স এর মান নেগেটিভ, ডান পাশে পজিটিভ বাম পাশে নেগেটিভ। ঠিক একই রকম ওয়াই এর মান উপরে পজিটিভ নিচে হচ্ছে কি বলতো নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে এখন দেখি আমার হচ্ছে বিন্দুগুলো যদি বসায়, আর এটা হচ্ছে মূল বিন্দু 0,0, এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। দেখো প্রথম বিন্দু বলছে 0,-1, 0,-1, তার মানে এক্স এর মান 0, তার মানে এটা এখানেই থাকবে, কিন্তু ওয়াই এর মানটা -1, তার মানে কি নিচে নেমে আসবে। দেখছো ওয়াই এর মানটা মাইনাস হওয়ার জন্য এটা নিচে নেমে আসছে। ঠিক আছে, তাহলে বিন্দুটা হচ্ছে আমার এইখানে। কত হবে বলতো 0, এটা আমি নাম দিয়ে দিলাম, এটা এ নাম দিলাম, তো 0,-1। ঠিক আছে, তারপর এটা নাম দিলাম হচ্ছে আমার বি, -2,3। মানে এক্স এর মান মাইনাস কোথায় বলতো, বাম পাশে। বাম পাশে কয় ঘর যাবে, 2 ঘর। এই দেখো এখানে যাবে 2 আর তারপর 3 +3, তার মানে কি উপরের দিকে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি আমার এইখানে হচ্ছে বি বিন্দুটা -2,3। ঠিক আছে, এরপরে যে বিন্দুটা আছে 6,7, তার মানে এক্স এর পজিটিভ দিকে যাবে 6 ঘর যাবে, আর 7 ঘর, এই যে 3 তো এখানে, তো 7 ঘর একটু উপরে আমি ধরে নিচ্ছি আমার এইখানে। এখানে হচ্ছে আমার সি বিন্দুটা, এখানে হচ্ছে কত ছিল জানি 6,7। ওকে, তাহলে 6,7। এর পরের বিন্দুটা বলছে হচ্ছে 8,3, তার মানে এক্স অক্ষ বরাবর 8 যাবে ধরো এইখানে, আর 3 মানে যে এই বরাবর, এই দেখো এই লাইনটা বরাবর এখানে আসবে, এখানে হবে। ঠিক আছে, এইখানে হবে হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে এটা হবে 8,3। তো এইভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখন দেখবো যে আমাদের চতুর্ভুজটা আসলে এইখান থেকে কেমন দেখতে মনে হয়, একদম এখানে যে অ্যাকুরেটলি মিলে যাবে বা এখান থেকে যে আমি বলে দিতে পারবো, ব্যাপারটা কিন্তু মোটো এমন না। হ্যাঁ, এখানে শুধু জাস্ট আমরা একটা চিত্র পাচ্ছি, দেখো মোটামুটি হইলো, আমরা এরকম একটা চিত্র পাইলাম। ঠিক আছে, এটা এখন আয়তক্ষেত্র না হচ্ছে তোমার অন্য কোনো চতুর্ভুজ, রম্বস বা অন্য কোনো কিছু হতে পারে। তো সেটা আমরা এখন প্রমাণের মাধ্যমে দেখাবো। এখন কীভাবে প্রমাণ করা যায়, দেখো ভাই প্রমাণ করা যায়, দেখো যে তোমার আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য দিয়ে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় জানো, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা কি হয় বলতো, সমান হয়। আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা কি বলতো, সমান ও সমান্তরাল। তাহলে এখানে আয়তক্ষেত্রের বিপরীত বাহু কি কি, একটা হচ্ছে তোমার এখানে এটা 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 কিন্তু হচ্ছে ডি, তাহলে একটা হচ্ছে তোমার এডি আর হচ্ছে বিসি, এডি ইকুয়ালস টু বিসি। তারপরে আরেকটা হবে হচ্ছে তোমার কি বলতো, ওই যে এখানকার এই যে এইটা আর এইটা, প্রথমে তো এইটা আর এটা বললাম, তারপর হচ্ছে এইটা আর হচ্ছে এই যে এইটা, এই পাশেরটা বিপরীত বাহু। তাহলে একবার হচ্ছে এবি বাহু, তারপরে হচ্ছে কি বলতো এখানকার সিডি বাহু, সিডি বাহু। প্রথমে হচ্ছে এরকম বাহুগুলো দেখবো যে বিপরীত বাহুগুলো সমান আসতেছে কিনা। তো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আরও একটার ক্ষেত্রেও কিন্তু হয়, সেটা হচ্ছে কি সামান্তরিক। সামান্তরিকেরও কিন্তু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু সামান্তরিকের আবার কর্ণগুলো সমান না। এখন কর্ণ কোনগুলা, এই যে দেখো, এই যে দেখো কর্ণ হচ্ছে যে এইগুলো হচ্ছে কর্ণ, এই যে দেখো ব্যাপারটা, এই যে দেখো এই একটা কর্ণ, এই যে দেখো এইটা হচ্ছে একটা কর্ণ, আর এইটা হচ্ছে একটা কর্ণ। ঠিক আছে, তাহলে এই যে ধরো কর্ণ। তাইলে সামান্তরিকের এই যে দেখো একটা কর্ণ দুইটা কর্ণ, সবুজ যেগুলো দেখতেছো সেগুলো সবই হচ্ছে কর্ণ। তো তোমার একটা কর্ণ হচ্ছে কি নাম কর্ণ, এই যে দেখো তোমার হচ্ছে এসি, এসি একটা কর্ণ ইজ ইকুয়ালস টু আরেকটা কর্ণ আছে, সেই কর্ণটার নাম হচ্ছে বিডি।
তাহলে এই হচ্ছে তোমার দুইটা কর্ণ। তো এই দেখো এখানে তোমার দুইটা কর্ণ যদি সমান চলে আসে তাহলে এটা একটা আয়ত, আর যদি কর্ণ সমান না আসে তাহলে এটা সামান্তরিক। এটার আয়তক্ষেত্র হবে না, এটা অবশ্যই কি হবে বলতো একটা সামান্তরিক হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি আগে দূরত্ব। তো আমাদের হচ্ছে দেখো এ বিন্দু এবং ডি বিন্দু দূরত্ব বের করলেই কিন্তু আমরা দেখো এডি বাহু পেয়ে যাচ্ছি, এ বিন্দু এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি এডি দূরত্বটা তোমাদের বের করে দেখাচ্ছি। দেখো এডি দূরত্ব আমি কিভাবে পাচ্ছি, এই যে দেখো এডি, ওকে এডি দূরত্বটা কীভাবে বের করবো আমরা, এই যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, তারপর কি y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এটা যদি এক বাক্যে বলতে চাই তাহলে এটা হবে হচ্ছে কি বলতো, x এর পার্থক্যকে বর্গ, y এর পার্থক্যকে বর্গ। তো পার্থক্যে y1 মাইনাস y2 করলেও কোনো সমস্যা নাই, x1 মাইনাস x2 করলেও কিন্তু কোনো সমস্যা নাই, সূত্র কিন্তু একই থাকবে, মানও একই আসবে। ওকে, তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে আমি জাস্ট এখন বিন্দুগুলো বসাবো। তাহলে আমি ধরে নিচ্ছি আমার এখানে যে এ থেকে যেহেতু ডি এর দিকে যাচ্ছি তাহলে ওটা x1 y1, তাহলে সেক্ষেত্রে 0 মাইনাস তোমার 8 হোল স্কোয়ার, তারপর এখানে হচ্ছে -1, তারপরে -3 হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এটা আসতেছে হচ্ছে কত একটু দেখি, -8 স্কোয়ার। এই ব্যাপারটা একটু মনে রেখো যে 0 থেকে -8 যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি বড় সংখ্যার আগের চিহ্ন বসে, তাহলে এটা কিন্তু -8 হবে। আবার 8 থেকে -0 গেলে তখন আমি শুধু 8 বলতে পারি, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু শুধু 8 বললে ভুল হয়ে যাবে, যে ভাই 0 থেকে তো বাদ যাচ্ছে শুধু 8ই মনে হয় হবে না। যোগ বিয়োগে সবসময় মনে রাখবো বড় সংখ্যার আগের চিহ্ন বসবে। কোন সংখ্যার আগের চিহ্ন? বড় সংখ্যার আগের চিহ্ন। এরপরে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে -1 -3 কত -4, বড় সংখ্যার আগের চিহ্ন এই দেখো 3, আর মাইনাসে মাইনাসে প্লাস করছি, স্কোয়ার। এরপরে এটা হবে, আমরা জানি কোনো মাইনাসের পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে মাইনাসটা আত্মপ্রকাশ পায় না, তো এটা হবে কি 8 × 64, 4 × 16। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা আসবে হচ্ছে আমার √80, এই এতটুকুই, এত একক, এর থেকে বেশি আর কিছুই করা যাবে না। কারণ 80 প্রথম কথা একটা পূর্ণবর্গ সংখ্যা তো নাই, আবার এদের মধ্যেও কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই, তো √80কে আর কিচ্ছু করা যাবে না, জাস্ট এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে এখানে আমাদের হচ্ছে ওই যে বিসিটা কি আসে, বিসি বাহুটা, তাহলে এডি বাহুটা √80 আসছে। এখন বিসি বাহুটা আমরা মনে হয় এখানকার সমাধান থেকে দেখতে পাবো বিসিটা, এই দেখো বিসি বাহুটাও কিন্তু আসছে √80। ঠিক আছে, বিসি বাহু √80 চলে আসছে, তাহলে বিসি বাহু আসতেছে আমার হচ্ছে √80। একই সূত্র, সেই একই সূত্র, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক একই সূত্র অ্যাপ্লাই করলে এখানে আসবে √80। আবার সেম, এখন আমার হচ্ছে লাগবে কি, এটা চলে যাবে, এই যে দেখো এখন আমার লাগবে হচ্ছে ওই যে এখানকার এ বি আর সিডি লাগবে। তো ঠিক একই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি হচ্ছে এ বি আর সিডিটা বের করব। দেখো আমাদের এ বিটা ওই পাশে বের করাই ছিল, দেখো সিডিটা কিন্তু √20 আসতেছে, √20। দেখো সেম ক্যালকুলেশন করলে এখানে আসবে √20কেও আর কিছু করা যাবে না। আর ওইখানকার আমাদের এ বিও আসতেছিল √20, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের কিন্তু বিপরীত বাহুগুলো মিলে গেছে। এখন কি করা লাগবে বলো তো, কর্ণগুলো দেখা লাগবে। কি কর্ণ? ওই যে দেখো এখানকার এসি কর্ণ আর হচ্ছে বিডি কর্ণ। আচ্ছা, এসি কর্ণটা আমরা একটু বের করে দেখি তো কত আসে, এসি কর্ণ কত আসে একটু দেখবো। এসি, হ্যাঁ কর্ণ হচ্ছে এসি, তাহলে এ আর সি এর মধ্যবর্তী দূরত্বটা দেখবো। তাহলে দূরত্ব বের করতে হলে অবশ্যই বিন্দুগুলো জানা লাগবে। দেখো এ আর সি এর, তাহলে সেক্ষেত্রে যে দেখো, হ্যাঁ তারপর উপরে চলে গেল, দেখা যাচ্ছে আশা করি। দেখো তোমার হচ্ছে x2 মাইনাস x1 করলে 0 - 6 হোল স্কোয়ার প্লাস y2 - 7 করলে -1 - 7। ওকে, এখন জাস্ট আর কিচ্ছু না, ক্যালকুলেশন করলেই শেষ। এখানে দেখো আগের মতনই -6 স্কোয়ার আর এখানে হবে -8 স্কোয়ার। এরপরে হচ্ছে এখানে হচ্ছে 36 আর এখানে হবে 8টা 64, তাহলে 64 আর 36 যোগ করলে কত হবে 100। 100 একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার বর্গ, তার মানে 100 অপর একটা সংখ্যার বর্গ। কোন সংখ্যার? 10-এর বর্গ হচ্ছে 100, তাহলে সেই জন্য এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলতেছি। তো এদের যদি রুট করো তাহলে খুব সুন্দর মান আসে, সেটা হচ্ছে কি এই যে 10। ঠিক আছে, 10 একক, ঠিক আছে। তাহলে এটা যেহেতু আসলো 10 একক,
এখানে কিন্তু অবশ্যই এই একক যে চিহ্নগুলো এগুলো কিন্তু লিখবই, একক না লিখলে কিন্তু বেশ কিছু মার্ক কর্তন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থেকে যাবে। তো সেক্ষেত্রে ওইটা এড়ানোর জন্য আমরা অবশ্যই এখানে এককটা লিখবো। দূরত্বের ক্ষেত্রে একক লিখবো, আর হচ্ছে তোমার বর্গক্ষেত্রের মানে ক্ষেত্রফল বের করার জন্য তোমার অবশ্যই বর্গ এককটা লিখবো। ঠিক আছে, বর্গক্ষেত্র না, ক্ষেত্রফল বের করার জন্য বর্গ একক লিখবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখো এটাও আসতেছে তোমার 10। এবার বিডি কর্ণটা আমাকে দেখতে হবে যে এখানকার বিডি কর্ণটা, বিডি বাংলাদেশ কর্ণ, হ্যাঁ এই দেখো এই কর্ণটাও সমান আসতেছে। ঠিক একই সূত্র অ্যাপ্লাই করে আমরা কিন্তু কর্ণ সমান পেয়ে গেলাম। তাহলে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোও সমান, আবার হচ্ছে কর্ণটাও সমান, তাহলে সেটা আয়তক্ষেত্র ব্যতীত আর অন্য কোনো কিছুই না। ঠিক আছে, তাহলে সেটা অবশ্যই একটা আয়ত হবে। জাস্ট এতটুকু কথা যে কর্ণ এসি এবং কর্ণ বিডিও সমান, তাহলে এটা অবশ্যই একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এখন এই আয়তক্ষেত্রের তোমার আবার ক্ষেত্রফলও বের করতে বলছে যে ভাইয়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও একটু বের করে দেখান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করে, এই যে দেখো এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য যে বড়টা দৈর্ঘ্য ছোটটা কি প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি কি মান আসতেছিল, একটা মান আসতেছিল হচ্ছে তোমার √80, তাহলে √80টা অবশ্যই বড়, আর আরেকটা ছিল কত √20। তাহলে এটা আমি ধরে নিচ্ছি আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার প্রস্থ। তাহলে এই দুটো জাস্ট গুণ করলেই হয়ে যাবে না, যে √80 গুণ হচ্ছে √20 করেন, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবেন। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে দেখেন এখান থেকে চলে আসবে। তাহলে এই যে দেখেন এখানেও তাই করা হয়েছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এখন রুটের নিচে এটা কিন্তু আবার পুরোপুরি যেহেতু গুণ, যোগ করলে কিন্তু আর কিছু করা যেত না, কিন্তু যেহেতু গুণ, তো গুণটাকে কিন্তু পুরোটার উপরে দিয়ে যে রুট এইভাবে দিয়ে 20 × 80 এভাবে লেখা যায়। ঠিক আছে, পুরোটার উপরে রুট দিয়ে এইভাবে লেখা যাচ্ছে দুইটা আলাদাকে। তাহলে এটা হলো তোমার 1600, এটা হয় হচ্ছে 1600। তো দেখো মোটামুটি 16ই আমি দেখেই বুঝতে পারতেছি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা, যে 4-এর বর্গ করলে হয় হচ্ছে 16। তাহলে সেক্ষেত্রে এখানে 00 জন্য জাস্ট এই যে একটা 0 দিয়ে দিলে হয়ে যাবে 40। ঠিক আছে, আবার যদি তোমরা না বুঝতে পারো তাহলে সেই ক্ষেত্রে √1600 দিয়ে দিলেই তোমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। এখানে কিন্তু অবশ্যই বর্গ একক দিতেই হবে, বর্গ একক না দিলে শেষ। এত কষ্ট করে সমুদ্র পাড়ি দিয়ে লাস্টে এসে আর দেখা যাচ্ছে সম্পূর্ণ মার্কটা পেলাম না। তাহলে এই ছোট্ট কথাটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে, বর্গ একক। ভাইয়ের কথা মনে রেখো, অবশ্যই কিন্তু একক দিবে। ঠিক আছে, আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।